ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন। বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় এই বৈঠক। এতে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত আছেন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি সভা নিয়ে সভায় আলোচনার কথা রয়েছে। বৈঠকের বিস্তারিত জানাতে ব্রিফ করবে ইসি। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। তমাল, বৈঠকটি এরই মধ্যে শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং বৈঠক শেষ হবার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টিফেন লিলিয়ার তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং স্টিফেন লিলিয়ার তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে ইউএনডিপির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনকে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে সেখানেও কিন্তু টেকনিক্যাল এবং সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছে ইউএনডিপি এবং ভবিষ্যতে তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে কিন্তু স্টিফেন লিলিয়ার জানিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে ডিসেম্বরকে সামনে রেখেই ডিসেম্বর জাতীয় নির্বাচন এমন প্রস্তুতি রেখেই তারা কিন্তু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং তিনি বলেছেন যে সরকার যদি চায় তাহলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের যে প্রস্তুতি সেটা তারা নিতে পারবেন। তিনি বলেছেন সবকিছু নির্ভর করছে সরকারের উপর, তবে জাতীয় নির্বাচন কখন হবে সেটি বর্তমানে তাদের হাতে নেই বলে কিন্তু তিনি জানিয়েছেন। তমাল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আশিকিন প্রিন্স নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডেভিল হান্টে কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোষরা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে মবের প্রকোপ কমবে। আরও বলেন, 15 বছরের গুম, বিচার বহির্ভূত হত্যা সহ গণহত্যার বিচার করতে না পারলে দায়িত্বে থাকা উচিত নয়। আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্র। যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িত শেখ হাসিনা সরকার, এমন অভিযোগ করেছেন মেহেরুন রুনির ভাই নওশের রোমান। এ সময় তাদের আইনজীবী শিশির মনির জানান, সাগর রুনি হত্যা রহস্য বেশ কিছু তথ্য হাতে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ ছিল সাগর রুনির হত্যার তদন্ত। এ নিয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। অভিযোগ করেন, আইনগতভাবেই তদন্ত চলছে, বাধা দেয়া হয়েছে তদন্তে, তাতে হারিয়ে গেছে অনেক তথ্য প্রমাণ। এ সরকারের মেয়াদে ভালো কিছু হবে বলে আশা সাগর রুনির সন্তান মেঘের। কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, কারণ সম্পূর্ণ আসলে এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ কি আসছে এই সরকার আসার পর মাননীয় হাইকোর্ট বিভাগের একটি আদেশের প্রেক্ষিতে উচ্চতর টাস্কফোর্স গঠিত হয়েছে। এই উচ্চতর টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা। সাগর রুনি হত্যার বিচার দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় প্রতিবাদ সমাবেশ করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আসি নাই। ভেবেছিলাম যে এই মামলার আর বিচার হবে না, এই হত্যাকাণ্ডের তদন্ত আর কোনোদিন শেষ হবে না। কিন্তু বাংলাদেশে নতুন করে একটি আশাবাদের সৃষ্টি হয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই স্বৈরশাসকের বিদায় হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন আশা, নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আজকে তাই আমি আশা করেছিলাম যে এই চত্বরে একটি নতুন স্বপ্নের সৃষ্টি হবে সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। কিন্তু আজকেও আমি হতাশ। গত 12 বছর যেই কয়েকটি মুখ ঘুরে ফিরে এখানে এই সমাবেশে আসতো, এখানে হাজির হতো, তাদের ওই মুখ কিছু কমেছে, রাজনৈতিক কারণে কিছু মুখ কমেছে, কিন্তু নতুন কোন মুখ আমি দেখতে পাচ্ছি না। আজকে আমি আশা করেছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে সাগর রুনি হত্যাকাণ্ডের নতুন আশাবাদ নিয়ে এখানে শত শত সাংবাদিক সমবেত হবেন। আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রায় 1800 মেম্বার, আমাদের সাংবাদিক ইউনিয়নগুলোর হাজার হাজার সদস্য। নির্বাচন আসলে আমরা দেখি যে প্রার্থীর কোনো অভাব হয় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির গত নভেম্বরের নির্বাচনে যে কয়জন প্রার্থী ছিল আজকে সব মিলিয়ে নেয়। সুতরাং কেন বিচার হবে এই দেশের সাংবাদিক হত্যা? আমরা সবসময় বলি যে সবার হত্যার বিচার হয়, সাংবাদিক হত্যার বিচার হয় না। আজকে দেখেন যে এই যে 15 বছর মানুষ কথা বলতে পারে নাই, আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কিন্তু কণ্ঠের জাগরণ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে রাস্তায় নেমে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছেন। কেন? দেশে একটি সংস্কার চলছে এবং বিভিন্ন সংস্কার কমিশন কাজ করছে। এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশ কিভাবে চলবে, কোন পেশার মানুষ কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, তাদের কি প্রাপ্তি হবে, কি দায়িত্ব হবে, কর্তব্য হবে, এই সংস্কারের মধ্য দিয়ে কিন্তু সেগুলো চূড়ান্ত হচ্ছে। এই কারণে মানুষ তার দাবির কথাগুলো তুলে ধরার জন্য কিন্তু রাস্তায় নামছে। চাকরি পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের স্বজনরা। সকাল থেকেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। তাদের দাবি, অন্যায়ভাবে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করেছিল তৎকালীন সরকার। পিলখানায় হত্যার শিকার 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারীরা। বিশ্বের 180টি দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 14, আর 2 ধাপ অবনমন হয়ে বৈশ্বিকভাবে অবস্থান 151। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবছরের দুর্নীতির ধারণা সূচকে এই চিত্র উঠে এসেছে। সূচক অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর 23, সমান স্কোর নিয়ে বাংলাদেশের সহ ইরান। এই অঞ্চলে বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান। সকালে রাজধানীর ধানমন্ডির টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিপিআই 2024 প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা অংশগ্রহণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা 4টি আবেদনের শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের 13শ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এ সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গেল 16 অক্টোবর আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায় পুনর্বিবেচনা চেয়ে 23 অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।